এই যে এরা যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এর একটা ব্যয় আছে। এই ব্যয় নির্বাহ কারা করেছে? দলের সঙ্গে যারা যুক্ত আছেন দেশে বিদেশে, তারা হয়তো বা পার্টির তহবিলে অর্থ জমা দিয়েছেন। পাশাপাশি তাদের যে ভাই বন্ধু আছে পরিচিত, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের কাছে গিয়ে তারা আর্থিক সহায়তা চেয়েছেন। এইভাবেই তো দলগুলো তৈরি হয়, এবং তারা ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেল বিভিন্ন জায়গায়। এখন ওই ইউনিয়নে যখন অনুষ্ঠান করতে যাবেন, একটা রাজনৈতিক সমাবেশ বা একটা গণসংযোগ করতে যাবেন, তার জন্য যে অর্থের সংস্থান কোত্থেকে হবে? তো ওই ইউনিয়ন থেকেই তো জোগাড় করতে হবে, আশেপাশে মানুষজনের কাছে থেকে চাইতে হবে। দলের সদস্যরা দিবে, ধর্নাঢ্য যারা আছেন তারা দিবেন, ওই ইউনিয়ন পরিষদে যারা ব্যবসায়ী আছেন তারা দিবেন। তখনই কিন্তু এটা চাঁদাবাজির পর্যায়ে চলে যায়। আপনাকে যেটা করতে হবে যে পরিবারতন্ত্র না, রাজনৈতিক দলগুলাতে স্বচ্ছতা, নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক আচরণ এবং যোগ্য লোকদের আচরণ, সেইটা আপনি যদি নিশ্চিত করতে পারেন। এখন কোনো প্রধানমন্ত্রীর ছেলে বা মেয়ে বা তার স্বামী বা ভাই বোন যদি যোগ্য হয়, এবং সেটা হুম। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে দলের ভিতরে নির্বাচিত হয়, যে উনি পরবর্তীতে দলের নেতা হবেন কি হবে না, সেখানে তো আটকানোর কিছু নেই। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো চলে কিভাবে? এত বড় দল, আমাদের যে ইকোনমিক সিস্টেম, আপনি কিন্তু এইখানে রাজনৈতিক দলগুলোকে একদম যদি স্বচ্ছ বা পরিপূর্ণভাবে পরিচালনা করতে চান, তাহলে আমি বলবো এটা কঠিন। এই মুহূর্তে আমাদের যে অর্থনৈতিক যে ব্যবস্থা আছে, এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইলে আমাদের নতুন সমাধান নিয়ে আসতে হবে, যে রাজনৈতিক দলগুলা যেন চাঁদাবাজির উপর নির্ভর না হয়। তারা যেন এক ধরনের স্বচ্ছতা বজায় রাখে, সক্ষমতা তৈরি হয় দলগুলার রাজনীতি পরিচালনার জন্য। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে অমুক দল চাঁদাবাজি করছে, এ চাঁদাবাজি করছে, ও চাঁদাবাজি করছে, এটা না বলে এই দল যেন এই দল না, কোনো দলই যেন চাঁদাবাজি করতে না পারে, শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত হতে না পারে, সেইটার বন্দোবস্ত কি, সেটা নিয়ে কথা বলতে হবে। এখন আপনি আরেকজনকে দোষারোপ করছেন যে ওই এই দল চাঁদাবাজি করছে, এই দল ঘাট বাজার বন্দর নদী দখল করছে, ব্যবসা দখল করছে, স্থানীয় ইনফরমাল ইকোনমি দখল করছে, আর আপনি ওকে বলে নিজে করছেন, তাহলে তো সমাধান হবে না। জি। আর হচ্ছে যে তাদের নতুন মানে ছাত্রদের নতুন রাজনৈতিক দল যদি হওয়ার কথা, তো ওরা যে আয়োজন করেছে এরকম আয়োজনই কি আসলে হওয়ার কথা নাকি? ওরা তো স্টুডেন্ট, ওদের তো সেরকম সামর্থ্য থাকার কথা না। এবং ২ দিন আগে নাহিদ পদত্যাগ করলেন। তো এতদিন না, উনি দল এরা ছিলেন। এরা শিক্ষার্থী, এরা ছাত্রদের দল আমরা বলতেছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিকাংশ ছাত্রের অংশগ্রহণে আন্দোলনটা হয়েছিল, কিন্তু এদের অধিকাংশেরই ছাত্রত্ব শেষ। অধিকাংশেরই ছাত্রত্ব শেষ। তো এটা মানে ছাত্রদের তাদের টাকার দল। উৎস নিয়ে তো বারবারই প্রশ্ন উঠেছে। তো এই ক্ষেত্রে তো হ্যাঁ, আজকে তো আরো বেশি প্রশ্ন যে এত বড় আয়োজন তারা কি করে করলো? নিশ্চয়ই তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে, গুণমুগ্ধ আছেন, তারা এখানে সহায়তা করেছেন। এই জায়গাটাতে তো প্রশ্ন, আমি এটাই তো বলতে চাচ্ছি এখন। এই যে এরা যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এর একটা ব্যয় আছে। এই ব্যয় নির্বাহ কারা করেছে? দলের সঙ্গে যারা যুক্ত আছেন দেশে বিদেশে, তারা হয়তো বা পার্টির তহবিলে অর্থ জমা দিয়েছেন। পাশাপাশি তাদের যে ভাই বন্ধু আছে পরিচিত, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের কাছে গিয়ে তারা আর্থিক সহায়তা চেয়েছেন। এইভাবেই তো দলগুলো তৈরি হয়। এবং এই যে হুম। আমাদের যে আলাপ, যে আমরা যেটা নিয়ে কথা বললাম, চাঁদাবাজির কথাবার্তা, এইভাবেই তো চাঁদাবাজির ক্ষেত্র বিস্তৃত হয়। আজকে ওরা হয়তোবা একটা ঢাকায় বড় পরিসরে প্রোগ্রাম করেছে, সেই জায়গায় হয়তোবা বড় বড় ব্যবসায়ীরা দিয়েছেন, যারা সামর্থ্যবান আছে দলের মধ্যে তারা দিয়েছেন, যে কারণে আজকে খুব বেশি প্রশ্ন হচ্ছে না। কিন্তু এই হুম। দলের বিস্তৃতি যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনার জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পৌঁছে যাবে, এখন ধরেন এই দলের, আমরা মনে করি, আমরা ধরলাম যে 1 বছরের মধ্যে বা আগামী নির্বাচনের আগে এই দলের পরিসর অনেক বেড়ে গেল, এবং তারা ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেল বিভিন্ন জায়গায়। এখন ওই ইউনিয়নে যখন অনুষ্ঠান করতে যাবেন, একটা রাজনৈতিক সমাবেশ বা একটা গণসংযোগ করতে যাবেন, তার জন্য যে অর্থের সংস্থান কোত্থেকে হবে? তো ওই ইউনিয়ন থেকেই তো জোগাড় করতে হবে, আশেপাশে মানুষজনের কাছে থেকে চাইতে হবে। দলের সদস্যরা দিবে, ধর্নাঢ্য যারা আছেন তারা দিবেন, ওই ইউনিয়ন পরিষদে যারা ব্যবসায়ী আছেন তারা দিবেন। তখনই কিন্তু এটা চাঁদাবাজির পর্যায়ে চলে যায়। তো এটা আমি 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 যেটা মুদ্রা কথা বলতে চাচ্ছি, যে এটা আমাদের এইখানকার বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক চর্চার অংশ। আপনি হুম। পশ্চিমা বিশ্বে কিন্তু, আপনি যেখানে থাকেন ইউকেতে, ওইখানেও তো পার্টির তহবিলে মানুষজন টাকা দেয়, কিন্তু সেখানে সদস্যদের একটা বাধ্যতামূলক অর্থ প্রদানের একটা বিষয়াদি থাকে। সে তার আয়ের উপর নির্ভর করে দেয়। কিন্তু সেটা তো ওপেন সিক্রেট থাকে। তো একটা চ্যারিটি ডিনার করলো, সেখানে সবাই জানে যে
এমপি এমপি ইলেকশন করছে তার জন্য আমরা টাকা দিচ্ছি। কিন্তু সেখানে তো জি জি লুকানো চাপানো না। না না সেখানে না স্পষ্ট না সব কিছু। সেটাই তো আমি বলছি, আমাদের হুম, দেশে এই এই চর্চাগুলো শুরু করা উচিত। ধরেন এই যে তারা যে মানিক মিয়া এভিনিউতে বড় একটা প্রোগ্রাম করলো, তারা নতুন দিনের বন্দোবস্ত কথা বলে পুরনো বন্দোবস্ত নিয়েই সামনে আগাচ্ছে। তারা কিন্তু এই যে আপনি যেটা বললেন যে চ্যারিটি ডিনার বা বিভিন্ন ধরনের যে ফান্ডিং এর যে প্রোগ্রাম করা হয় ইউকে বা ইউরোপে, যারা রাজনৈতিক প্রার্থী থাকেন হুম, ওরা কিন্তু এরকম একটা প্রোগ্রাম করলেই পারতো গত 1 মাস ধরে, যে ঠিক আছে আমরা আমাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করব, আমরা টি শার্ট বিক্রি করব, আমরা একটা হুম, টি শার্ট বিক্রি কর্মসূচি নিলাম। তো এই টি শার্ট গুলি তার নিশ্চয়ই বাজার মূল্য যদি 1,000 টাকা হয়, এটা তার 1,000 টাকায় বিক্রি করবে না, এটা হয়তো বা 5,000, 2,000, 10,000 টাকায় বিক্রি করবে, যেটা হয় রাজনৈতিক হুম। দলগুলো যেভাবে তহবিল সংগ্রহ করে বা বিভিন্ন ভাবে তারা করতে পারতো। কিন্তু আমরা কিন্তু আমি যদি খুব খোলামেলা ভাবে বলি, এই রাজনৈতিক দলটা নিয়ে আমি আশাবাদী এই অর্থে যে একটা নতুন রাজনৈতিক দলের দরকার ছিল আমাদের দেশে, কিন্তু খুব একটা আশাবাদী নেই এই জায়গা থেকে। আমি কিন্তু এদের মধ্যে নতুন কোনো চর্চা বা নতুন কোনো কর্মসূচি বা নতুনত্ব কিছু দেখছি না। ওই যে এখন একটা পর্যন্ত। বাংলায় কথা হুম, আছে না যে নতুন বোতলে পুরনো মদ, এরকম নাকি একটা হুম, কথা হুম। আছে। এটা ওই রকমই আর সেরকমই কি, মনে যে হচ্ছে। যে একটা নতুন জিনিস, নতুন চেহারা, আর তারা এইখানে নিয়ে প্রক্রিয়াটা আসতেছে পুরাতন। পুরাতন কাজকর্ম, এবং তারা যেগুলো একদম মুখস্থ কথাবার্তা। আমাদের দেশে যেটা হয় যে পরিবারতন্ত্র, ভাই পলিটিক্স জিনিসটা এইটা পরিবারতন্ত্রের একটা প্রভাব থাকে। ধরেন যারা সাধারণত লিডিং এ আসেন, লিডারশিপে আসেন, তাদের পরিবার বা ভাই আত্মীয় স্বজনরা রাজনীতিতে বা এক ধরনের শাসন ক্ষমতায় আসেন, এটা তো প্রাচীন কাল থেকেই আছে। কিন্তু আমাদের দেশ থেকে এখন আপনি বলতে পারেন উন্নত বিশ্বে তো নাই, কিন্তু হয়েছে না, জর্জ বুশের ছেলে আবার জুনিয়র বুশ প্রেসিডেন্ট হুম, হয়েছে না, বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন নির্বাচন করেছেন না, এগুলা বিভিন্ন হুম, দেশে তো হয়। আপনাকে যেটা করতে হবে যে পরিবারতন্ত্র না, রাজনৈতিক দলগুলাতে স্বচ্ছতা, নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক আচরণ এবং যোগ্য লোকদের আচরণ, সেইটা আপনি যদি নিশ্চিত করতে পারেন, এখন কোনো প্রধানমন্ত্রীর ছেলে বা মেয়ে বা তার স্বামী বা ভাই বোন যদি যোগ্য হয় এবং সেটা যদি হুম, গণতান্ত্রিক পদ্ধতিতে দলের ভিতরে নির্বাচিত হয়, যে উনি পরবর্তীতে দলের নেতা হবেন কি হবে না, সেখানে তো আটকানোর কিছু নেই। মূল বিষয়টা হচ্ছে রাজনীতিতে এক ধরনের সহনশীলতা এবং এক ধরনের স্বচ্ছতা যদি আমরা আনতে পারি, তাহলে এই যে আমাদের রাজনীতিতে যে সমস্যা আছে এগুলো আসলে আমরা মানে অতিক্রম করতে পারবো বা সমস্যার সমাধান করতে পারবো, সেগুলা নিয়ে কথা হুম। বলতে হবে। এই ধরনের অনেক আমার কাছে মনে হচ্ছে যে পুরনো কথাবার্তাই আমরা শুনছি, নতুন যে খুব বেশি কথাবার্তা তা কিন্তু না।